জাতিসংঘে রাতেই প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচন সংস্কার এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় গুরুত্ব পাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন ওই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। দেশবাসীর সংশয় দূর করতে বারবার ভোটের কথা বলছেন ডক্টর ইউনূস, মনে করেন বিএনপির মহাসচিব। সরকারের ইতিবাচক মনোভাব বোঝাতেই রাজনীতিকরা সফর সঙ্গী। দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে গ্লোবাল অর্গানাইজেশন ইভেন্টের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। জাতীয় নির্বাচনে 59টি আসনে কখনো জয়ের দেখা পায়নি ধানের শীষ। প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের। আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, ডোর টু ডোর আমরা যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি। পিআর সহ 5 দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ। পিআর এবং শাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। 5 দিন পর পূর্বাচল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মামুন উদ্ধার, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। সারা দেশে 33,355টি মণ্ডপে হবে দুর্গা পূজা। কয়েকটি স্থানে প্রতিমা ভাঙার অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ হওয়ার আহ্বান। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে রাতে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর, ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার। কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এবারের বক্তব্যেও রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা। আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক, সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন ওই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন, এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আরও একবার আহ্বান জানাবেন প্রফেসর ইউনূস। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে থেকেই দারুণ পরিচিত নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস টানা দ্বিতীয়বার জাতিসংঘের এই সাধারণ পরিষদে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। সবার বিশ্বাস, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর 2026-এর সেপ্টেম্বরে নির্বাচিত কোন সরকার প্রধান এসে বক্তৃতা করবেন এই মঞ্চে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী।
জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এই নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার পরিস্থিতি এবং শ্রম অধিকার নিয়েও আলাদা সেশনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সদর দফতরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। ফোর্ড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে, গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল, সেখানে উনি ছিলেন, সেখানে উনি বক্তব্য। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে, সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। সফরের পঞ্চম দিন বুধবার সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের নানা আনুষ্ঠানিকতায় যখনই প্রফেসর ডক্টর ইউনূস যার সাথেই দেখা করেছেন, বৈঠক করেছেন কিংবা সাক্ষাৎ করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কথা। সরকার প্রধান আশ্বস্ত করেছেন বাংলাদেশে চলছে সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম, একই সাথে নির্বাচনী জাগরণের কথা। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং শ্রম অধিকার নিয়েও যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সেটি জানাতেও ভোলেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের বিষয়ে জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশুব। মিশুব, সাধারণ অধিবেশনে আজকে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে, সেটা কখন নাগাদ হতে পারে একটু জানাবেন, এবং আসলে ঠিক কি কি ইস্যু, যেরকম পররাষ্ট্র উপদেষ্টা বললেন, এর বাইরেও আর অন্য কোনো ইস্যুতে তিনি কথা বলবেন কিনা? জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন, সেটিতে আজকে যে দিনের শুরুর বিতর্ক সেটি শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বক্তব্য রাখবেন, তারপর পরে কিন্তু কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তারপরে কথা বলবেন চীনা প্রধানমন্ত্রী, এভাবে এর মাঝখানে গ্রিস সহ কথা বলে ভুটান, কথা বলার পরে 10 নম্বর সরকার প্রধান হিসেবে কথা বলবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনি জানেন যে জাতিসংঘের রীতি অনুযায়ী শুরুর দিকে রাষ্ট্রপ্রধানরা কথা বলেন, অর্থাৎ যেসব দেশ রাষ্ট্রপতি শাসিত তারা কথা বলেন, এবং তারপরে আজকে কথা বলছেন যেসব দেশ প্রধানমন্ত্রী বা সংসদীয় ব্যবস্থা অথবা প্রধানমন্ত্রী পদমর্যাদা যেরকম প্রধান উপদেষ্টা শাসিত সেই সরকার প্রধানরা। তার মানে আমরা ধারণা করছি এখানকার স্থানীয় সময় 11:55-50 প্রত্যেক সরকার প্রধান আসলে 15 মিনিট করে সময় পান, কেউ কেউ একটু বেশি নেন। সেই হিসাবে বাংলাদেশ সময় রাত 9:55 থেকে 10:30টার ভিতরেই আমাদের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি হওয়ার কথা। বক্তব্যের দিকে সবার নজর মূলত তিনটি দিকে। এক নম্বর নজর হচ্ছে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের কথা বলা হচ্ছিল সেটি কতখানি হলো, এবং প্রফেসর ইউনূসের সরকার গেল এক বছর 2-3 মাসে কি কি কার্যক্রম করেছেন, কি কি পরিবর্তন আনার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলো তিনি বিশ্ব দরবারে তুলে ধরবেন, এবং সেখান থেকে সুনির্দিষ্টভাবে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন, সেই বিষয়ে আন্তর্জাতিক একটি সুস্পষ্ট ঘোষণা প্রফেসর ইউনূস দেবেন বলে আমরা জানতে পেরেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকটকে আপনি জানেন যে পৃথিবীতে এত সংকট, সেখানে বাংলাদেশের এই ইস্যুটিকে এলাইভ রাখা, অর্থাৎ আলোচনায় রাখা একটা কঠিন, ফলে সেটি নিয়ে 30 তারিখ আলাদা একটি অধিবেশন হবে, সেটির কথা প্রফেসর ইউনূস তুলে ধরবেন। কিন্তু আপনি যেটি বললেন, আমরা একটু সেই প্রসঙ্গে যেতে চাই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আপনি বলছিলেন ভাষণ দিয়েছেন, তো এবারের অধিবেশন তো শুরু থেকে আলোচনায় ফিলিস্তিন ইস্যু, তো ইসরায়েলি প্রধানমন্ত্রী ভাষণের পর আসলে নিশ্চয়ই একটা নতুন প্রতিক্রিয়া হবে। সব মিলে এই ইস্যুতে আসলে পরিস্থিতিটা কেমন অধিবেশনে? আমি জাতিসংঘ সদর দপ্তরের সামনে যেখানে দাঁড়িয়ে আছে, আমার পিছনে যে দেখছি তারা সবাই কিন্তু এখন যেহেতু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তব্য রাখছেন, তাকে ধিক্কার জানাচ্ছেন, তার প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে প্যালেস্টাইনরা তাদের শিশুদের ছবি, তাদের
নিহত শহীদ হওয়া নারীদের ছবি, বেশমারি পাঞ্চের ছবি দিয়েছেন। একটা আবেগঘন পরিবেশ। তারা যেটি বলছেন যে 153-54টি দেশ যে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিচ্ছে, সেই রাষ্ট্রটিকে স্বীকৃতি কিন্তু এবারে অন্যতম ফলে বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, এমনকি ব্রিটেন, ফ্রান্সের মতো দেশও কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতা নিয়ে কথা বলছে। ফলে প্যালেস্টাইন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ কিন্তু গেল 75 বছর ধরে প্যালেস্টাইনের পক্ষে, স্বাধীনতার পক্ষে তাদের অনবরত একটা অভিন্ন অবস্থান নিয়ে রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখা ভালো, পৃথিবীর 1971 সালে বাংলাদেশ যখন হয়, তারপরে কিন্তু ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিতে চেয়েছিল। বাংলাদেশের তৎকালীন সরকার সেই স্বীকৃতিতে অস্বীকৃতি জানায়, বলে আপনাদের স্বীকৃতি আমাদের লাগবে না, কিন্তু আমরা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে থাকলে। এবং ধরেন তখনকার আওয়ামী লীগ, তারপরে বিএনপি, জাতীয় পার্টি, অন্তর্বর্তী সরকার, কেয়ারটেকার সরকার যখন যারা ক্ষমতায়, বাংলাদেশ বিশেষে ফিলিস্তিনে রাইট, নিশ্চয়ই আমাদের পাসপোর্টেও সেই আলোচিত একটা লাইন ছিল যেটা অনেক কথা হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের খবর। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনও সংশয় আছে, মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন অভিমত তার। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ। সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে রিপ্রেজেন্টেটিভ হতে পারি টু দ্য গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোন রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন, সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিট বিএনপি। 200-র বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার। তবুও অন্তত 59টি আসনে সাফল্যের তুলনায় হতাশার সঙ্গী হচ্ছে দলটির। বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে 20টি আর ঢাকা বিভাগে 14টি। এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের। নেতারা বলছেন অঞ্চল ভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে। প্রত্যাশা আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত।
90-এর গণ অভ্যুত্থানের পর 91-এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। 1996 সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে 2001-এ। আলোচিত 1/11-এর পর 2008-এর নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী। এরপর 2014, 2018 এবং 2024-এর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও 59টি আসনে পরপর 4 বার হেরেছে ধানের শীষের প্রার্থী। বিভাগের হিসেবে রংপুরে 20টি, সিলেটে 9টি, খুলনা ও বরিশালে সমান সংখ্যা 5টি, রাজশাহীতে 1টি, চট্টগ্রামে 2টি, ময়মনসিংহে 3টি এবং বৃহত্তর ঢাকায় 14টি। তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে তেমনি বেড়েছে প্রত্যাশাও। সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাংকগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপিমুখী হয়েছে। জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ডোর টু ডোর আমরা যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের 1, 2, 3, 4, 5, 6, কুড়িগ্রামের 1, 2, 3, 4, গাইবান্ধার 2, 3, 5, নীলফামারীর 1, 2, দিনাজপুর 5, ঠাকুরগাঁও 2, 3 এবং লালমনিরহাট 1, 2 থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি। ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ 1, 2, 3, মাদারীপুর 1, 2, 3, শরীয়তপুর 1, 2, 3 ও ফরিদপুর 1, 4, 5 আসন আছে পরাজয় বরণের তালিকায়। টাঙ্গাইল 1 ও গাজীপুর 1 আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি। সিলেট বিভাগে হবিগঞ্জ 1, 2, 3, 4, মৌলভীবাজার 2, 4, সিলেট 6 এবং সুনামগঞ্জ 2 ও 3-এ ধানের শীষ জয় পায়নি 91 থেকে 2008 পর্যন্ত। এর কারণ পর্যালোচনা করছে দলটি। 91-96 তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মাঝে। আবেগ তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না, সে কারণেই আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি। যেহেতু পতিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন, এই কারণেই কিন্তু মানুষকে আরও বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে। এই যে 9টি আসন আপনাদের দৃষ্টিতে এসেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এখন বিএনপির মূল লক্ষ্য। আগের ফল যাই হোক, এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। তাই জনবান্ধব আর জনসম্পৃক্ত কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। ফ্যাসিবাদী আন্দোলনে এই অঞ্চলের মানুষ যেভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, এখন বিএনপি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যে জরিপ হয়েছে, সে জরিপেও অনেক কিছু তথ্য উঠে এসেছে, সে ব্যাপারেই কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও উনি একাধিক টিম উনি মাঠে পাঠিয়েছেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দিবেন এবং তারা নির্বাচন থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনেই আপনারা দেখবেন যে গোপালগঞ্জে শুধু একটি মাত্র দলের দুর্গ, সেটা ভুল প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে গোপালগঞ্জ থেকেই আপনারা দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হবে। এই আসনগুলো নিজেদের করে নিতে উদ্গ্রীব তৃণমূলের কর্মীরা। সারা দেশের অন্য আসনগুলোর পাশাপাশি এগুলোর পরিকল্পনায় কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দৃষ্টি দেবে এমন প্রত্যাশা তাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত। নেতারা বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই নানা দুর্নীতি এবং নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি, গণহত্যা সহ গুম খুনের বিচারের দাবি জানান নেতাকর্মীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ। নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে শাসক নয় বরং সেবক হয়ে কাজ করবে জামাত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা
শাসক হব না, আমরা সেবক হব। জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ঝিনাইদহ শহরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর চৌধুরী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নাটোরে। শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় জনপ্রিয়তা যাচাই করতে পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসার আহ্বান জানান বক্তারা। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে গোপালগঞ্জ, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। অন্যদিকে জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সকালে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালায় মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদ উদ্ধার হলেন। শুক্রবার দুপুরে তাকে পূর্বাচল থেকে উদ্ধার করা হয়। এরপর রাজধানীর কুয়েত মন্ত্রী হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা জানতে পারেনি পুলিশ। যদিও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা বলছেন যুব শক্তির কমিটির দ্বন্দ্বেই অপহরণ করা হয়েছে মামুনকে। রাজধানীর উত্তরার কামারপাড়া থেকে সোমবার সকালে অপহরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক KM মামুনুর রশিদকে। এ ঘটনায় জিডি করার পর কেটে যায় 5 দিন। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালেও খোঁজ মেলেনি মামুনের। শুক্রবার দুপুরে পূর্বাচলের নীলা মার্কেটের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে। উদ্ধার করে নেওয়া হয় উত্তরার কুয়েত মন্ত্রী হাসপাতালে। আমি কারোরও কোনো দোষারোপ করতে চাই না। আমি আমার ছেলে সুস্থ ফিরে পাইছি, এটাই আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। কিন্তু কারা তুলে নিয়ে গিয়েছিল মামুনকে? পুলিশ বলছে প্রাথমিক অনুসন্ধানে 4 জনের নাম পাওয়া গেছে। প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। এই 4 দিন হয়তো একটা মধ্যে হতাশার মধ্যে ছিল, এই জন্য ওনার পরিবারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা দেব। তার পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে আরও অনুসন্ধান বা ইনভেস্টিগেশন করে আমরা অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা নেব। ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। মামুন ভাই যখন থেকে নিখোঁজ হয় তার আগের রাতে হচ্ছে ওনাকে থ্রেট দেওয়া হয় এবং সেই থ্রেটের কথা সরাসরি আমাকে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার যে সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ ভাইকে সে ফোন দিয়ে জানায় ব্যাপারটা। বাংলাদেশ জাতীয় যে যুব শক্তি আছে, তাদের যে উত্তরার যে লোকজন আছে, তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রকাশের দাবি মামুনের স্বজন ও বন্ধুদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ পতনের পর গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য ষড়যন্ত্র অব্যাহত আছে, এই কথা বলেছেন বিএনপির নেতারা। বিকেলে মিরপুর 1-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের 6ষ্ঠ স্মরণ সভায় এই কথা বলেন তারা। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারা এমন রাজনীতি চান যেখানে গণতন্ত্র মানুষের কথা বলার অধিকার থাকবে। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য হলেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় হয়েছে। এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা
তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না। আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি খোলা পানিতে মাছ শিকার করতে পারে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। পূজা যেন নির্বিঘ্নে শেষ হয় সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান গয়েশ্বর। এ সময় তিনি বলেন, ধানের শীষে মানুষ ভোট দিলে এটা ভেবে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। যারা বাংলাদেশে সৃষ্টিতে বিরোধিতা করেছে তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদ লাভবান হবে বলেও জানান গয়েশ্বরচন্দ্র। দুর্গাপূজাটা তো যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। আমরা সরকারকে বিশ্বাস করি, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল আর আমাদের আত্মত্যাগ সবই বিফলে যাবে। এবারে শারদীয় দুর্গোৎসবের খবর। ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে, আর সারা দেশে হবে 33,355টি পূজা মণ্ডপ। দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন এসব কথা। অভিযোগ আছে পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষে উৎসবের অপেক্ষা। কয়েকদিন পরই ঢাক, শঙ্খের শব্দ, উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। মহালয়ার পর থেকেই মন্দিরগুলোতে উৎসবের আমেজ। শারদীয় দুর্গাপূজা নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানান পূজার নানা তথ্য। এ সময় মহানগর পূজা কমিটির সভাপতি কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুরের অভিযোগ করেন। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। নির্বিঘ্ন পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয় সেই দাবিও করেন কমিটির নেতারা। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। নতুন করে যে সংস্কৃতি চালু করছি, যে যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে আইনের আওতায় আনা হয় এবং বিচারের সোপর্দ করা হয়। 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 2 অক্টোবরের দশমীর মাধ্যমে শেষ হবে উৎসব। এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10টি তাজা প্রাণ। এর মধ্যে 2 জেলাতেই মৃত্যু হয়েছে মা এবং সন্তানের। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সুনামগঞ্জে 3 জন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে। এছাড়া বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা, ছেলে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী, সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম। সেই ফেরা আর হলো না। বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ। ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায়। ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব। চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিতু হতে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী পিকআপটি দমদমা ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন। পিকআপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পলাতক ট্রাক চালক ও হেলপার। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান
আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান 3 হুইলার চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ। মারা গেছে 3 জন, মা মেয়ে আর সিএনজিতেই ঘটনাস্থলে মারা গেছে। একজন হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ 3 জনের। সকালে সারিয়াকান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা। স্বজনরা জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। সাথে সাথেই মৃত্যু হয় অটো চালকের। হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। ট্রাকের তলে সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দুলে থুয়ে গেছে। মানে একজনের অবস্থা দেখে তো আমি ফিট খেয়ে পড়ছিলাম। পূর্বাচল 300 ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসে, আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত তারা নিয়েছেন বলে জানান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার তারাসই গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পাশের ঝোপ থেকে বেত কাটতে যায়, আর এ সময় যাত্রাপাশা গ্রামের হাসানের সাথে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি, পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ইট পাটকেল ছুড়ে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত করে। এতে আহত হয় দুপক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বানিয়াচং এবং আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের অধিবেশনে চরম অপদস্থের শিকার হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণ দিতে মঞ্চে ওঠার সাথে সাথেই অধিবেশন ত্যাগ করেন বহু ডেলিগেট। অধিবেশন ত্যাগ করা অতিথিদের মধ্যে রাষ্ট্রপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কর্মকর্তা থেকে শুরু করে অনেক গণমাধ্যম কর্মীও রয়েছেন। এ সময় অনেকটাই নিশ্চুপ হয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। অধিবেশন স্থল থেকে বের হওয়ার পথে রীতিমতো ভিড় জমে যায়। অধিবেশনের সঞ্চালক বারবার অতিথিদের বসার আহ্বান জানালেও তারা তো উপেক্ষা করেই বেরিয়ে যান। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই অধিবেশন ত্যাগ করেন তারা। দর্শকের সাথে শেষ করছি আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।